কে ওয়াইফ? কার সাহস নিভাবেন হুহু? দিতির ভ্রু জোড়া কুঁচকানো। এই প্রশ্নটা ছুড়ে দিয়ে তাকাতেই সাক্ষ্য ভ্রু বাঁকাল। দেওয়ালের দিকে একটা হাত রেখে দিতির দিকে আরেক কদম পা বাড়াল। অতঃপর একদম কাছাকাছি দাঁড়িয়েই গম্ভীর কণ্ঠে উত্তর দিল, সম্ভব আমার স্টুডেন্ট হয় সে, আবার হয়তো অদিতি আন্টির মেয়েও হতে পারে, শিওর জানা নেই। দিতি ভ্রু জোড়া কুঁচকে নীল আবারও। অদিতি আন্টির মেয়ে তো সে নিজেই। সোজাসুজি বললে কি পাপ হতো, নাকি দিতি এই লোকের মাথায় উঠে বসত? এইটুকু ভেবেই ভ্রু কুঁচকে জানাল, স্টুডেন্ট। তাও সম্ভবত নিজের ওয়াইফ, অথচ ভালোভাবে চিনেন না অবধি। ছি ছি, চিনে নিতে 2 সেকেন্ডও সময় লাগবে না সাক্ষ্য এহসানের। দিতি হাসল। বিদ্রুপ করে হেসে বলল, দেখা গেল যখন বুকে চিনে নিতে চাইবেন তখন বউ ফুরুত হয়ে গেল। সাক্ষ্য চোখে হাসল, বোধহয় আবার চেহারা কেমন গম্ভীর ও দেখাল। এই লোকের এই এক সমস্যা, রাগ, জেদ, দুঃখ, কষ্ট কিছুই তো মুখে ফুটে না। এমন কেন মুখটা প্রকাশ করলে কি হয় হুহু? দিতি বুঝার চেষ্টা করল না আর। সাক্ষ্য ঠিক তখনই ভ্রু নাচিয়ে বলল, এতটা দুঃসাহস হবে তার? রিয়েলি? আফটার অল সাক্ষ্য এহসানের নামে তুলে রাখা তো। এমন ভাবনা মাথায় আনতেও তাকে শতসহস্রবার ভাবতে হবে। দিতি ভ্রু নাচাল। ফের শুধাল, সাক্ষ্য এহসান নামটা নিয়ে কি দাপট দেখাচ্ছেন? ধরে নাও তাই। তাহলে আমিও বলি, আপনার বউ টিকবে না স্যার। দেখবেন আমি 100% শিওর যে আপনার বউ টিকবে না। ভালোই হয়েছে আপনার বউকে চেনার সুযোগ হয়নি, এমন নাক উঁচু মানুষদের চেনার সুযোগ না হওয়াটাই ভালো। আমি হাত তুলে দোয়া চাই যাতে আপনি আপনার বউকে না চিনতে পারুন। সাক্ষ্য শুনল, অতঃপর হুট করেই মাথাটা নুইয়ে আনল একদম দিতির মুখের কাছে। ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, তাই নাকি? হ্যাঁ তাই। সাক্ষ্য ঠোঁট বাঁকিয়ে হাসল। দিতির মুখের সামনে থেকে মুখটা একটু একটু করে গলার দিকে এগোতে এগোতেই দিতিকে একদম দেওয়ালের সাথে মিশিয়ে শুধাল, আই গেইস সুযোগ না হলেও সুযোগ তৈরি করে নেওয়া উচিত আমার। রাইট? যদিও সাক্ষ্য মুখ এগোলেও যথেষ্টই দূরত্ব আছে, তবুও দিতির মনে হলো যেন সাক্ষ্যর নিঃশ্বাসের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। সাক্ষ্য বোধহয় ঝুঁকে তার কাঁধেই মুখ রাখবে। দিতি এইটুকু ভেবেই মুহূর্তের মধ্যেই সাক্ষ্যকে 2 হাতে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই সাক্ষ্য সোজা হয়ে দাঁড়াল। মুখ চোখ গম্ভীর রেখে উল্টো দিকে ঘুরতে ঘুরতেই গম্ভীর কণ্ঠে বলে গেল, আপনার হাতে 5 মিনিট সময় আছে মিসেস সাক্ষ্য এহসান। এর মধ্যেই গাড়িতে গিয়ে বসবেন। আরেকবার যদি দেখি কোন ছেলের সামনে গিয়ে তাদের চক্ষু শীতল করছেন, তো আপনার একদিন কি আমার একদিন দেখবেন। দিতি মুখ ভেঙ্গাল প্রায় সঙ্গে সঙ্গেই। দ্রুত পা চালিয়ে ওয়াশরুমের দরজাটা লক করতে করতেই জানাল, 5 মিনিট কি 50 মিনিট হলেও আমি যাব না। কি করবেন দেখা যাবে। সাক্ষ্য বোধহয় শুনুল তা, তবে উত্তর এল না। দিতি ভেতর থেকে শান্তি পেল। যেটা সাক্ষ্য নিষেধ সেটা প্রয়োজনে দিতি 100 বার করবে। করবে না কেন? দিতি সাক্ষ্যর কথা মতো চলবে কেন হু? যে লোক এমন উঠতে বসতে অপমান করে তার কথা শোনার প্রশ্নই আসে না। দিতি মিনিট 2 সময় নিয়ে শাড়ি পরিষ্কার করল। কিন্তু সমস্যা হলো শাড়িটার সাদা রঙের। স্টোনগুলো চকচক করলেও তরকারির হলুদ দাগটা স্পষ্টই দেখা যাচ্ছে। দিতি কিঞ্চিত এই নিয়ে মন খারাপও করল। কত সুন্দর শাড়িটা নষ্ট করে দিল একদম। এর জন্য দিতির কি করা উচিত? কি করলে রাগ মিটবে? এইটুকু ভাবতে ভাবতেই ওয়াশরুম ছেড়ে বের হলো সে। অতঃপর দিতি সাদা শাড়িতে তরকারির হলুদ দাগ নিয়ে যখন দুঃখের সাগরে ভাসল, তখনই সাক্ষ্যর গম্ভীর একরোখা স্বর ভেসে এলো কানে, 2 মিনিটের মধ্যে গাড়িতে গিয়ে বসুন মিসেস দীপিকা তাসনিম। এপাশ ওপাশ পা বাড়াবেন তো সোজা তুলে নিয়ে বসিয়ে রাখ গাড়িতে। দিতি চোখ বড়বড় করে তাকাল। কপাল কুঁচকে বলল, কিডন্যাপ করবেন নাকি? করতে হলে করলাম। দিতি শ্বাস ফেলে বলল, তাই বলে একটা মেয়ে স্টুডেন্টকে? মান সম্মান থাকবে আপনার?
স্টুডেন্ট যদি আমায় শুরু থেকেই স্যার নজরে দেখত, তবে না হয় মান সম্মান নিয়ে ভেবে দেখতাম মিসেস সাক্ষ্য এহসান। কিন্তু স্টুডেন্ট তো নিজেই দিতি মুহূর্তেই ফিরল, বলল কি নাথিং। এইটুক বলতে না বলতেই দেখা গেল কোথাও থেকে একটা এসে দাঁড়িয়েছে ঠিক সাক্ষরই পাশে। সাক্ষ্যকে দেখেই মুহূর্তের মধ্যে ছট করে বলে উঠল, আরে হো সাক্ষ্য ভাইয়া, তোমায় কত করে খুঁজছিলাম, অথচ তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো। দিতি ভ্রু কুঁচকায়। এ আবার কে? সাক্ষ্যকেই বা এত খোঁজাখুঁজির কি কারণ তার? এইটুকু ভাবতে ভাবতেই দেখা গেল মেয়েটা হাত বাড়াল। সাক্ষর দিকেই হাতটা বাড়িয়ে সাক্ষর হাতটা টেনে ধরে বলল, ভাইয়া সাথর ছবি তুলব, তুমি যাবে না? চলো ছবি তুলব সাক্ষ্য ভাইয়া। সাক্ষ্য এতটা সময় চুপ থাকলেও এবার হাত ছাড়িয়ে নিল। সৌজন্যতা দেখিয়ে বলল, তুমি যাও, ছবি তুলো মিনি, আমি পরে গিয়ে ছবি তুলব। এখন গেলে কি হবে? কিছু হবে না, কিন্তু আমি এখন ছবি তুলব না মিনি। দিতির ইচ্ছে হলো না এদের এসব কথাবার্তা শুনতে। আবার বিয়ে বাড়িতে আম্মুর সাথে এত ভিড়ে দাঁড়িয়েও থাকতে ইচ্ছে হলো না। শুধু রাগ ফুঁসল। ভেতরে ভেতরে অদৃশ্য এক রাগ তার শরীর মন জ্বালিয়ে দিল যেন, অথচ প্রকাশ করল না, একটুও না। দিতি সেদিন বাড়ি ফিরেছে একা একাই। পরদিন ঠিক সময় ঘুম থেকে উঠে ভার্সিটিতে ও গিয়েছে, কিন্তু স্বাক্ষর ক্লাস না থাকায় ওই লোকটার সাথে মুখোমুখিও হতে হয়নি আর। দিতি মনে মনে শান্তি অনুভব করেছিল, আবার একইভাবে ভার্সিটির চারপাশে চোখও বুলিয়েছে সাক্ষ্যকে দেখা যায় কিনা। অবশেষে না দেখতে পেয়ে ছোট শ্বাস ফেলল। খেয়াকে পড়ায় ডুবে থাকতে দেখে বিরক্তি নিয়ে বলল, কি এত পড়িস ভাই? আমারে বুঝা, একটা মানুষ 24 ঘন্টা কিভাবে পড়ে? খেয়া চাই। দিতি আর মিহু দুইজনের দিকে ফিরেই বলল, যেভাবে তোরা সারাদিন সুন্দর সুন্দর ছেলে দেখিস। মিহুই এবার জবাব দিল, সারাদিন? আমরা সারাদিন কই ছেলে দেখি? যেটুকু দেখিস ওইটুকু কি সারাদিনের থেকে কম নাকি? দিতি উত্তরে বলল, আমি তো সুন্দর সুন্দর ছেলেদের দেখতেই পাই না। ক্যাম্পাসে সব বান্দর বান্দর ছেলে, একটাও তো সুন্দর ছেলে নেই। ঠিক তখনই পেছন থেকে কিয়ান আর সাদাত এলো। কিয়ানি মুখ চোখ কুঁচকে উত্তর করল, আমরা কি তাহলে ছাগল? ভালো করে দেখ, পাবি এমন সুন্দর ছেলে। দিতি নাক মুখ কুঁচকাল। বমি পেল এমন ভঙ্গিতে জানাল, তোদের দুটোকেই তো গাঁজাখোর লাগছে। না না, একটা সিগারেট খোর, একটা মেয়ে খোর। রাইট না? সাদাব খানিকটা দূরে বসল। কপার কুঁচকে উত্তর করল, মেয়েখোর হওয়ার চাইতে সিগারেট খোর হওয়া 1000 গুণে ভালো। কিয়ান এবারে মুখ বাঁকাল, বলল, পল্টিবাজ। জ্বরে পড়ে রইলি মেসে, আন্নুকে তোরে, আর এখন এসেই পল্টি মেরে গেলি। আমি বলদ। মুহূর্তেই হাসির রোল পড়ল। খেয়া হাসতে হাসতেই সাদাবের দিকে চাইল। চোখ মুখ শুকনো, চুলগুলো এলোমেলো কিছুটা। গত 3 দিন ভার্সিটিতে আসেনি দেখেই কল দিয়েছিল 2 একবার, অথচ কল তুলেনি। অবশ্য তুলবে না এটা খেয়া আগে থেকেই তো জানতো, তবু বেহায়ার মতো কল দেওয়ার প্রয়োজন ছিল। খেয়া ছোট শ্বাস ফেলে। এই যে এখন আবারও বেহায়ার মতো প্রশ্ন করল, জ্বর কমেছে সাদ? বেশি অসুস্থ ছিলিস? ভার্সিটিতেই আসলি না? সাদাব মুখ চোখ গম্ভীর করে আগের মতোই বসা। ঘড়িতে সময় দেখতে দেখতে খেয়ার প্রশ্নটা সম্পূর্ণই এড়িয়ে গিয়ে মিহুকে বলল, মিহু, তুই এমন হুলো বিড়ালের মতো বসে আছিস কেন? কথা বল। দ্বিতীয় তোর মতো পল্টি খেল তাই। ও নাকি সুন্দর ছেলের দেখেই না। এদিকে সাক্ষ্য স্যারকে পারে না চোখ দিয়ে গিলে নিতে। ঠিক ওই সময়টাতেই কিছুটা দূর দিয়ে হেঁটে যাচ্ছিল সাক্ষ্য। সাদাবের নজর পড়া মাত্রই দ্রুত বলে উঠল, আরেহ আরেহ। ওই তো সাক্ষ্য স্যার। সাদাবের গলাটা শুধু মিহুদের শোনানোর জন্য হলেও পৌঁছাল সাক্ষ্যর কানে। ও তবুও ফিরল না সাক্ষ্য, তাকাল না। নয়তো খেয়া আর দিতি ব্যতীত উপস্থিত সকলের চোখের চাহনি যে তারই উপরে তা দেখত। সাক্ষ্য দূর থেকেই শুনল, দিতি কি সাধু হয়ে গেছে ভাই। সাক্ষ্য স্যারের দিকেও ফিরে চাইল না। কি ভয়ঙ্কর ব্যাপার! এটা দিতি হতে পারেই না। দিতি ভার্সিটি থেকে ফিরল বিকালে।
অতঃপর ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিবে, ঠিক তখনই কল এল ফোনে। আননোন নাম্বার। দিতি বিরক্তি নিয়ে যখন কল তুলল তখনই জানানো হলো একটা পার্সেল আছে। সে যেন পার্সেলটা রিসিভড করে, অথচ দিতি অর্ডার করেনি কিছুই। কোন কিছুর পার্সেল আসার কথাও না। দিতি ছোট শ্বাস ফেলল। যখন ডেলিভারি বয়কে বারবার বলার পরও ডেলিভারি বয় জোর দিয়ে বলল এটা তারই পার্সেল, তখন দিতি হেলে দুলে গেল তা আনতে। অতঃপর আনল ও। বড় আশা নিয়ে প্রাপকের নাম ঠিকানা দেখতে যেতেই দেখল কোন এক শপের নাম। দিতি ছোট শ্বাস ফেলে আগ্রহ দমাতে না পেরে পার্সেলটা খুলেই সর্বপ্রথম পেল একটা সাদা স্টোনের কাজ করা সাদা শাড়ি। হুবহু তার শাড়িটার মতোই, একদম হুবহু একই রকম। কি আশ্চর্য, একই রকম শাড়ি কেন আসবে, কেই বা পাঠাল? এসব ভাবতে ভাবতেই দিতির হাতে এল একটা চিরকুট। হুবহু দেখতে তার সাদা শাড়িটার মতোই। যে শাড়িটা তার কাছে এসেছে তার সাথে ছোট্ট চিরকুটটায় খুব সুন্দর হাতের লেখাতেই লেখা, নিন ক্ষতিপূরণ। তবে আপনি আমার যে ক্ষতিটা করেছেন মিসেস দীতিকা তাসনিম, তা আমি খুব রয়েসই আপনার থেকে উসুল করব। সাক্ষ্য এহসান খুব সহজে ছাড় দেয় না। দিতি ভ্রু কুঁচকাল প্রায় সঙ্গে সঙ্গেই। কি ক্ষতি করেছে? স্বাক্ষর কোন ক্ষতি করেছে বলে তো তার মনে পড়ছে না, অথচ এই লোক লিখেছে সে ক্ষতি করেছে। কি ক্ষতি? দিতি কপাল কুঁচকে তাকিয়ে থাকতেই ঠিক এর পরপরই আরেকটা লেখা চোখে পড়ল উল্টো পিঠে। আবারও লিখা, শাড়িটা পরে সবাইকে মুগ্ধ করার কথা ভেবে থাকলে আপনার থেকে আমার ক্ষতিপূরণটা নিতে আমি দেরি করব না। মিসেস সাক্ষ্য এহসান, বি কেয়ারফুল। যাকে মুগ্ধ করার তাকেই করবেন কেবল, অন্য কাউকে মুগ্ধ করার কথা ভুলেও চিন্তা করবেন না। ওকে। এই লেখাটা পড়েই দিতি সর্বপ্রথম মুখ ভেঙ্গাল। যাকে মুগ্ধ করার তাকেই মুগ্ধ করুন, কি সুন্দর কথা। দিতি তো ওই নাক উঁচু লোককে মুগ্ধ করতেই শাড়ি পরেছিল। লাভ কি হলো? তাকিয়েছিল ওই লোক, তাকায়নি তো। দিতি শাড়ি চিরকুট দুটোই একপাশে জমিয়ে রাখল। বেশ কিছুটা সময় পায়চারি করে অবশেষে সিদ্ধান্ত নীল শাড়ি সে রাখবে না, ফেরত দিয়ে আসবে। যে লোক তাকে স্ত্রী হিসেবে দুটো ভালো কথা বলল তার থেকে আবার কিসের ক্ষতিপূরণ নিবে? এতই যদি দেওয়ার হতে নিজে এসে দিতে পারত না, এভাবে পাঠাতে হলো কেন? এইটুকু ভেবেই দিতি সর্বপ্রথম কল দিল কথাকে। শান্তস্থির গলাতেই বলল, কথা, তোর ভাইয়া বাসায় আছে এখন। উত্তর এল, এখন তো নেই। কেন দিতি? কোন দরকার? না না, তোদের বাসায় আসুক তাই। উনি থাকলে যেতাম না আর কি। কথা হেসে উঠল দিতি। আর কথা, দুইজনই কলেজ জীবন অবধি একই সঙ্গে পড়েছে। দুইজনেরই বন্ধুত্ব ছিল বেশ গলায় গলায় ভাবের মতো, এখনো আছে। তবে দিতি তখন ও কল করে জেনে নিত সাক্ষ্য আছে কিনা, আর আছে জানলেই কোন না কোন কিছুর অজুহাতে বাসায় আসত। লুকিয়ে চুরিয়ে কথার রুম থেকেই সাক্ষ্যকে দেখত আর বুক ঢিপ ঢিপ করা রোগ নিয়ে কথাকে বলতো, আমি তো ফেঁসে গেলাম রে কথা, খুব কঠিন জালে ফেঁসে গেলাম। কথার ওইটুকু ভেবেই হাসি এল। উত্তর দিল, আচ্ছা আয়, বড় ভাইয়া নেই এখন। দিতি শুনল, মনে মনে সবটা ভেবে নিয়ে নিজেও একটা চিরকুট লিখল। তারপরই মাথায় ওড়না ছাপিয়ে বেরো হলো। অতঃপর প্রায় 15 কি 20 মিনিট পর রিকশায় করে সাক্ষ্যদের বাসায় পৌঁছালো। সাজিয়া বেগম দিতিকে দেখে বেশ খুশি হলেন যেন। কতবার এটা ওটা খেতে বললেন, অথচ দিতি কেবল সুযোগ খুঁজছিল। চুপচাপ সাক্ষ্যর রুমে গিয়ে শাড়ির প্যাকেটটক রেখে চলে আসবে এইটুকুই, তারপর বাসায়ও চলে যাব। কাহিনী সিম্পল, অথচ দিতির ভাবনা অনুযায়ী কাহিনী এইটুকুতেই শেষ হলো না। যখন সুযোগ পাওয়া মাত্র চুপচাপ সাক্ষ্যর রুমে ঢুকে শাড়ির ব্যাগটা রাখবে আর রেখেই চলে আসবে, ঠিক তখনই বারান্দার দরজায় হেলান দেওয়া মানুষটাকে চোখে পড়ল। মানুষটা সাক্ষ্য এহসান। দিতির চোখে অসহ্যকে পুরুষটি ভ্রু জোড়া কুঁচকানো, দৃষ্টিটা ঠিক তার দিকেই। বোধহয় ভাবার চেষ্টা করছে। দিতি এক মুহূর্তেই অপ্রস্তুত হল। ভেবেছিল তো এই লোক বাসায় নেই,
কথাও তো বলেছিল নেই। তাহলে এল কোথায় থেকে? এতটা সময় যে বাইরে বসে গল্পগুজব করছিল তখনও তো দেখতে পেল না। দিতি মনে মনে আফসোস করে। ছি ছি, চোরের মতো ডুবছিল সে। সাক্ষ্য কি লক্ষ্য করেছে তা? অবশ্যই করেছে, তাই তো ওভাবে তাকিয়ে আছে। দিতি মুহূর্তেই চট করে সোজা হয়ে দাঁড়াল, যেন হঠাৎই তার মধ্যে আত্মবিশ্বাসরা এসে জমা হয়েছে। গলায় তেজ দেখিয়ে বলল, ওভাবে তাকিয়ে আছেন কেন? সাক্ষ্য ভ্রু নাচিয়েই বলল, সাক্ষ্য এহসানের রুমে মিসেস সাক্ষ্য এহসানই চোরের মতো ডুবছে। বিষয়টা তাকিয়ে দেখার মতো নয়। চোরের মতো ডুকিনি আমি, আপনি চোরের মতো রুমে পড়েছিলেন। আমি তো ভেবেছি আপনি। সাক্ষ্য ফের ভ্রু নাচাল। জিজ্ঞেস করল, ভেবেছিলেন আমি? কিছু নয়। আপনার শাড়ি আপনি রাখুন, আমার লাগবে না। এইটুকু বলেই শাড়ির ব্যাগটা এগিয়ে ধরতেই সাক্ষ্য কপাল কুঁচকাল। গম্ভীর কণ্ঠে বলে, আপনার না লাগলে কি আমার লাগবে এটা? দিতি মুখ কুঁচকায়। উত্তর দিল, আপনার কি মানুষের অভাব আছে নাকি? কেউ একজনকে দিয়ে দিবেন, কাহিনী শেষ। সাক্ষ্য তাকায়। দিতি মেয়েটার বাচ্চামো দেখে তার মাঝে মাঝে ইচ্ছে হয় এই মেয়েকে সত্যিই সোজা করে ফেলতে। আবার মনে হয় এই মেয়ে যে মানুষ, দেখা গেল সোজা হওয়ার বদলে দ্বিগুণ বেঁকে বসেছে। সাক্ষ্য ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, ভেবেচিন্তে বলছেন মিসেস দীতিকা তাসনিম? অবশ্যই। শিওর যে অন্য কাউকে দিয়ে দিই এটাই চান? দিতি সরু চোখে চাইল। বাহ, বলার আগেই দেওয়ার মানুষ হাজির। বাহ। উত্তরে বলল, আপনার যে দেওয়ার মানুষ আছে তা আমার জানা আছে স্যার, দিয়ে দিন। দিতি এমন কত শত জিনিসই দান করে। সাক্ষ্য ঠোঁট এলিয়ে হাসল এবারে নিঃশব্দে। দিতি চেয়ে দেখল, কি সুন্দর ঠোঁট এলিয়ে হাসাটা। যে হাসিটা দ্বারা স্পষ্টই বোঝা যায় সে দিতির কথাকে পাত্তা দিল না। অন্য সময় হলে নিজেকে নিয়ে এভাবে হাসার জন্য দিতির রাগ হতো, মুখ চোখ লাল করত। অথচ আজ রাগ হলো না। প্রতিবারের মতে বুক চিনচিন করছে তার। কেমন এক অস্থিরতা বইল হৃদয় জুড়ে। দিতি আর চোখেই চেয়ে চেয়ে দেখল পুরুষটাকে। কালো রঙের টি শার্ট, ট্রাউজার আর মাথার ঘন কালো চুল আর মুখের খোঁচা দাড়ি। এইটুকুতেই এই পুরুষটাকে এত চমৎকার লাগে কেন? বুক ঢিপ ঢিপ করে কেন? দিতি এই প্রশ্নের উত্তর পায় শির দ্বারা দিয়ে বয়ে যাওয়া শীতল এক অনুভূতিতে বিমু যখন তখনই সাক্ষ্য এগিয়ে তার দিকে ঝুঁকল। অতঃপর কানের কাছে বলল, সব জিনিস দান করার ক্ষমতা থাকলেও সাক্ষ্য এহসানের দেওয়া জিনিস এবং সাক্ষ্য এহসানকে দান করার ক্ষমতা যে আপনার নেই তা আমি শিওর। তাই শুধুই ফাঁকা বুলি আওড়াবেন না। দিতি এই মুহূর্তেই ছিটকে দূরে সরল। তেরা স্বরে জানাল, কে বলল নেই? আমি সব পারি। সাক্ষ্য ফের হাসল ঠোঁট এলিয়ে দিতির আড়ালেই। ভ্রু নাচিয়ে বলল, রিয়েলি? হ্যাঁ। আপনার শাড়ি আপনি নিন, আমার লাগবে না। এইটুকু বলেই শাড়ির ব্যাগটা সাক্ষ্যর বিছানায় রেখেই যখন পা বাড়াতে নীল ঠিক তখনই সাক্ষ্য দিতির হাতটা টেনে ধরল। গম্ভীর গলায় বলল, দাঁড়ান, সব সময় আপনি যা ভাববেন তাই হবে ভেবে থাকলে আপনি ভুল ম্যাডাম। সাক্ষ্য এহসানকে মন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। সাক্ষ্য এহসানের সঙ্গেই সংসার করতে চেয়েছেন, অথচ সাক্ষ্য এহসানকেই এড়িয়ে চলে যাওয়ার সাহস করেন কিভাবে? এইটুকু বলেই সাক্ষ্য দিতির হাতটায় হেঁচকা টান দিয়েই দিতিকে নিয়ে এল একদম সামনে। অতঃপর ব্যাগটা থেকে সাদা শাড়িটা নিয়েই শাড়িটা মেলল। শাড়ির এক কোণা নিয়ে দিতির একদম কাছে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, আমার হাতেই পড়তে চান? তাই এত রং বাহানা করছেন? প্রবলেম নেই, শাড়ি পরাতে না পারলেও আপনার জন্য চেষ্টাটুকু করতেই পারি। এইটুকু বলেই সাক্ষ্য যখন ঝুঁকে শাড়ির কোণায় ধরে রাখা অংশটুকু দিতির পেটের দিকে নিতে লাগল তখনই দিতি লাফিয়ে পিছালো। দ্রুতই বলল, এসব কি অভদ্রতা? সাক্ষ্য নিঃশব্দে হাসে দিতির আড়ালেই। উত্তরে বলল, এসব সাক্ষ্য এহসানের অধিকার বোধ ম্যাডাম। কেন পছন্দ হচ্ছে না? দিতি আরো 2 কদম পিছিয়ে গেল। বলল, কয়জনকে পরিয়েছেন এভাবে শাড়ি? নিশ্চয় অনেককে, তাই না?
পড়ালেও আপনার কি, প্রশ্নটা করেই সাক্ষ্য আরেকটু এগোল। আরো এক কদম ফেলে দিতির আরো সামনে আসতে চাই, তখনই দিতি বলে উঠল, এগোবেন না, একটুও না। দিতির মুখটা দেখার মতো। স্বাক্ষর হাসি পাচ্ছে, অথচ হাসল না সে। ভ্রু বাঁকিয়ে বলল, সাহসী মিসেস সাক্ষ্য এহসান এখন ভয় পাচ্ছে, শাড়ি দিন। এদিকে দিন, নিচ্ছি আমি। এইটুকু বলেই এক প্রকার স্বাক্ষর হাত থেকে ছিনিয়ে নিল শাড়িটা। এলোমেলো শাড়িটা ওভাবেই ব্যাগে ভরে পা ঘুরাল। অদ্ভুত, সাক্ষ্য এহসান মানুষটাই অদ্ভুত, জঘন্য। আরেকটু হলেই তো শাড়ি পরিয়ে দিত যেন। দিতি যেতে যেতে শুধু বিড়বিড় করল, এমন কেন? এই লোক এমন কেন? ভাবখানা এমন, আমাকে চেনেই না। আবার কখনো কখনো ভাবখানা এমন, বউয়ের প্রতি কত তার অধিকার। দিতির রাগটা এবার এসে জমল কথার উপরেই। কথাকে তো জিজ্ঞেস করে তারপরই এসেছিল। নির্ঘাত মিথ্যে বলেছে এই মেয়েটা। এইটুকু ভেবেই রাগ ফুঁসে কথার কাছে গিয়ে বলল, এই বেয়াদব মহিলা, তোর ভাইয়া না বাসায় নাই বললি? আসল কোথা থেকে তাহলে? কথা বোচারা বোকার মতো চেয়ে উত্তর করল, ছিল না তো। তুই আসার একটু আগেই এসেছিল। কেন? কিছু বলেছে তোকে? কি বলবে? কথা ছোট শ্বাস ফেলে। দুইজনই কেমন যেন বিয়ে করেছে, কোথায় দুইজনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব থাকবে? অথচ আছে তেরামো। অবশ্য সে নিজেও এক তেরা মানুষকেই ভালোবাসে, সাম্য এহসান, যে কিনা কথাকে দুই চোখেই সহ্য করতে পারে না, ওই পুরুষটিকেই কথা মন দিয়েছে। আড়ালে আড়ালে ভালোবেসে ফেলেছে বেশ জটিলভাবে। কথা এইটুকু ভেবেই ছোট শ্বাস ফেলে। দিতির হাতে শাড়ির প্যাকেটটা দেখে বলে, এই কি, তুই শাড়ির ব্যাগটা নিয়ে ঘুরছিস কেন? জানিস কত খুঁজে ভাইয়া শাড়িটা বের করেছে? কতগুলো দোকান খুঁজলাম, অথচ হুবহু এই শাড়িটা পাচ্ছিলামই না। অবশেষে পেয়েছিলাম। দিতি এবানের চোখ কপালে তুলে বলল, তুই ও ছিলিস এসবে কোন শুবে? শুধু শাড়ি তো খুঁজে দিয়েছি ভাইয়ার সাথে গিয়ে। দিতি রাগী ফুঁসল শুধু। বলল, ভালো করেছিস। সাক্ষ্য রুম থেকে বের হলো একদম ভদ্রসভ্য ছেলের মতোই, যেন কিচ্ছু হয়নি, কিচ্ছু জানে না সে। এক পা দুই পা করে সোফায় গিয়ে বসে মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমার কফিটা দিলে না তো? স্বাক্ষর মা কফি নিয়ে এলেকটু পড়ি। ছেলেকে কফি দিতে দিতেই বললেন, দিতি এসেছে তো সাক্ষ্য। সাক্ষ্য যেন দিতি নামের কাউকে চিনেই না এমন এক পা ভান করল। ভ্রু নাচিয়ে বলল, তো একটু তো কথা বল মেয়েটার সাথে। মেয়েটা তুই বলতে পাগল, অথচ তুই এমন একটা ভাব করিস যেন চিনিসই না ওকে। স্বাক্ষর মুখটা গম্ভীর, যেন দিতি এসেছে সে জানেই না। অথচ একটু আগেও মেয়েটাকে একা পেয়ে এক প্রকার হেনস্থা করেছে। ওইটুকু ভেবেই হাসি পেল স্বাক্ষর, কিন্তু হাসল না। ওভাবেই মুখভঙ্গি রেখে বলল, চিনলে কি কথা বলতে হবে? বান্ধবীর মেয়ে তো তোমার, বউ করার জন্য পাগল তো তুমি হয়েছিলে আম্মু। তুমিই তো মাথায় তুলে রেখে আড্ডা দিবে। আমি কেন দিব? সাজিয়া আফরোজ ছেলের কথা শুনে হতাশ হলেন যেন। ছেলের মাথায় একটা থাপ্পড় মেরে মুহূর্তেই বললেন, কারণ ও তোর বউ হয় গাধা। সাক্ষ্য জানে না দীতিকা তাসনিম তার বউ, খুব ভালোভাবেই জানে। অথচ উপরে উপরে গম্ভীর ভাব দেখিয়ে বলল, তো